শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। 3 দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাত 9:45টার দিকে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা গত সোমবার কুয়ালালামপুরে যান। 3 দিনের সফরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন প্রফেসর ইউনুস। সই হয় 5টি সমঝোতা স্মারক। এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি। সকালে কেবাংসান ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ ডিগ্রি প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তব্যে প্রধান উপদেষ্টা আবারও বলেন, 2024 সালে জুলাই আগস্টে যুব নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছে সরকার, যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়। বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. Distinguished guests, today the award you give me is more than a personal honor. I see it as a recognition of the strength, courage, and determination of the people of Bangladesh. আগামী নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট থাকবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভালো একটি নির্বাচন দিতে চায় সরকার। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের সহায়তা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। ডক্টর সালেউদ্দিন বলেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র বানাতে হবে। সর্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ কেন আসছে না, সেটি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। জানান, সরকারি কর্মচারী, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি দেখা হবে। এই স্কিমে ভুল ত্রুটি থাকলে সেটি সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা যেটা আমরা কালো টাকা দুইটা জিনিস, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না, এখন তো একটা মোটামুটি একটু চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সেটা ঠিক করবে। আর পার হওয়ার ব্যাপারে এখন যথেষ্ট ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। নবনির্বাচিত ড্যাব নেতৃবৃন্দকে নিয়ে সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডাক্তার জাহিদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, কেউ কেউ নির্বাচন হতে দিবে না বলে হুমকি দিচ্ছেন। এমন বক্তব্যের মধ্য দিয়ে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। বলেন, যারা ধমক দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা জনগণের কথা ভাবে না। একক গোষ্ঠীর আন্দোলনে নয়, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই।
নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে চট্টগ্রামের চন্দনা এসে আমরা বিএনপি পরিবার আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে এক এনসিপি নেতা ঘোষণা দিয়েছেন। নির্বাচন নিয়ে এনসিপি নেতৃত্বের মুখে শেখ হাসিনার মতোই কর্তৃত্ববাদী কণ্ঠস্বর শোনা যাচ্ছে। জবাবদিহিতাবিহীন সরকার যত সময় থাকবে ততই নৈরাজ্যের প্রতিফলন ঘটবে। পরে এক যুবদল কর্মীর পরিবারকে অটোরিকশা ও 2 শিশু ও জুলাই যোদ্ধাকে তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়ে আমাদের যেন যারা শাসন ক্ষমতায় থাকবে তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। এটাই হচ্ছে সবচাইতে বড় আইন গণতন্ত্রের। কিন্তু সেইটা যদি প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয়, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? তাহলে সেই পরিস্থিতি তো ভয়ঙ্কর পরিস্থিতি। আরেকটি 1-11-এর প্রেক্ষাপট তৈরি না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আলোচনার মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে সরকারকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। দেশের মানুষকে যা খুশি বুঝিয়ে নির্বাচন করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার নিয়ে যারা ধূম্রজাল তৈরি করছে তারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলেও অভিযোগ এই জামাত নেতার। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। বুধবার রাজধানীর বিজয়নগরে প্লাকার্ড ও দলীয় প্রতীক নিয়ে স্লোগান দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরেকটি 1-11-এর প্রেক্ষাপট তৈরি না করতে সরকারের প্রতি আহ্বান জানান। দাবি জানান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই সনদের ভিত্তিতেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেয়ার। সরকারকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন। রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসুন আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি, আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 1-11 ক্ষেত্র তৈরি করবেন না। এই জামাত নেতার অভিযোগ, একটি দল সংস্কার নিয়ে ধূম্রজাল তৈরি করে নির্বাচন বানচালের অপচেষ্টা করে যাচ্ছে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা কি? তাইলে কুছ কালা হায় হায় আর নেই হায়, কি বলেন? হায় আর নেই হায় হায়। এই কোনো কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না, চায় না। সমাবেশ শেষে বিজয়নগর থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি বিজয়নগর থেকে কাকরাইল মোড় হয়ে মৎস্য ভবন মোড়ে এসে শেষ হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির ভেতরে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেনাবাহিনীকে দিয়ে ধাপে ধাপে জাতীয় নির্বাচন করতে হবে, এমনটাই দাবি জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফার। বুধবার বিকেলে রংপুরের জেলা ও মহানগর জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ শেষে এ দাবি করেন তিনি। এর আগে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ শুরু হয়, পরে পায়রা চত্বর টাউন হল হয়ে আবারও দলীয় কার্যালয়ে বিক্ষোভ শেষ করা হয়। এ সময় দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দল ভাঙার ষড়যন্ত্র আর মব ভায়োলেন্সের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি, এই অবনতি যদি থাকে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব আমার মাথায় আসে না। আমি সেজন্য বলতে চাই যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশকে অ্যাক্টিভ ভূমিকা রেখে তার সঙ্গে সেনাবাহিনী দিয়ে যদি কয়েক দফায় এই জাতীয় নির্বাচন করা হয় তাহলে হয়তো বা সম্ভব হবে, তাছাড়া হবে না। জাফলংয়ে চুরি হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে আনা হবে, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিলেটের সর্বস্তরের কর্মকর্তাদের সভায়। সিদ্ধান্তের পরপরই অভিযানে নেমেছে প্রশাসন।
জেলা প্রশাসক জানান, বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় পাথর লুটপাট ঠেকাতে ৫ দফা সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো হলো জাফলং, ইসিএ আর সাদা পাথর এলাকায় ২৪ ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের চেকপোস্টেও সার্বক্ষণিক দায়িত্বে থাকবে যৌথ বাহিনী। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ ক্রাশিং মেশিন বন্ধে অভিযান চলবে। অবিলম্বে পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। রাজধানীর মিরপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যুর মোটিভ উদ্ঘাটনে ২ জনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, কয়েকজন বন্ধু নির্যাতন চালিয়ে তাকে একটি ভবনের ছাদ থেকে পাশের ভবনের ছাদে ফেলে দিয়েছে। এ ঘটনাকে দুর্ঘটনা বলে দাবি করেছে যুবকটির বন্ধুরা। এ নিয়ে এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মিরপুর ১-এর মধ্য শাহ আলীবাগ এলাকার একটি ৫তলা ভবন থেকে পাশের দোতলা ভবনে পড়ে যান ২৬ বছরের লিখন হোসেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। এ ঘটনায় লিখনের বন্ধুদের দায়ী করেছে পরিবার। অভিযোগ, অমানবিক নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়ার। এদিকে এলাকাবাসীরা বলছেন, ছাদ থেকে নিচে নামতে যেয়েই পড়ে যায় লিখন। এতে ভবনের ছাদের রেলিংয়ে থাকা কাচে শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত হয়। এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি জানান, তদন্তের স্বার্থে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রংপুরে চোর সন্দেহে গণপিটুনিতে দলিত সম্প্রদায়ের ২ জন নিহতের ঘটনায় ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে এই সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ। পুলিশ সুপার আবু সাইম জানান, ঘটনার সময় তারাগঞ্জ থানা এবং পুলিশ লাইন্সের ২টি টিম সেখানে গিয়েছিল। তবে উত্তেজিত জনতার সংখ্যায় অনেক হওয়ায় তারা পরিস্থিতি সামাল দিতে পারেনি। এ বিষয়ে তাদের দায়িত্বে অবহেলা ছিল কি না সেটা খতিয়ে দেখতে ২ জন এএসআই ও ৬ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। শনিবার রাতে উত্তেজিত জনতার পিটুনিতে মারা যায় রূপলাল ও প্রদীপ কুমার। এ ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন রূপলালের স্ত্রী। গ্রেফতার হয়েছে ৪ জন। ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করায় চট্টগ্রামের খুলশী এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঝাউতলা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ আহত হননি, তবে পুলিশ বক্সের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে বলে দাবি করেছে ট্রাফিক বিভাগ। পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে জাকির হোসেন সড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে খুলশী থানার পুলিশ। এরপর সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ একদল বিক্ষুব্ধ অটোরিকশা চালক সড়কে নেমে আসে ও পুলিশ বক্স ভাঙচুর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। জরুরি ৩৩টি ওষুধের দাম কমেছে। সিন্ডিকেট ভেঙে এবং অদক্ষ জনবল ছাঁটাই করে কর্মক্ষমতা বৃদ্ধি করে এসব ওষুধের দাম ১০ থেকে ৫০% পর্যন্ত কমানো হয়েছে বলে জানিয়েছে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। এ ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ৬ মাসে সব ধরনের ওষুধের দাম কমানো সম্ভব হবে। এতে সাধ্যের মধ্যেই নিশ্চিত হবে স্বাস্থ্য সুরক্ষা। বুধবার বিকেলে তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এডিসিএল। দাবি করা হয়, দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেট ভেঙে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে প্রতিযোগিতার মাধ্যমে ন্যায্য মূল্যে ওষুধের কাঁচামাল কেনা যাচ্ছে। অদক্ষ ৭২২ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। কমানো হয়েছে অপ্রয়োজনীয় ওভারটাইম। এসব উদ্যোগের কারণেই অল্প সময়ে ৩৩টি ওষুধের দাম ১০ থেকে ৫০% পর্যন্ত কমিয়ে আনা গেছে। কালচালা ড্রোন উৎপাদন করতে চাইলে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দেবে চীন, বলেছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের ড্রোনের কারিগরি দল পাঠানো নিয়ে দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেন রাষ্ট্রদূত। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, এই মুহূর্তে বাংলাদেশ চীন তাদের সর্বোচ্চ সাংস্কৃতিক সহযোগিতা বিনিময় করছে। ১৫ আগস্ট ১১ সদস্যের দল প্রশিক্ষণের উদ্দেশ্যে দেশ ছাড়বে।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয় এমন কালচারাল ড্রোন শোতে। শুধু বাংলাদেশ নয়, সম্প্রতি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে এই ধরনের পরিবেশনা। এই প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে চীন। চীনের সহযোগিতায় সৃজনশীল সাংস্কৃতিক উপস্থাপন ব্যাপক জনপ্রিয়তার পর সরকার চাইছে ভবিষ্যতে এককভাবে এর আয়োজন করতে। এজন্য দরকার স্থানীয় প্রশিক্ষিত জনবল। সে লক্ষ্যে 11 সদস্যের কারিগরি প্রতিনিধি দল পাঠানো হচ্ছে চীনে, যারা হাতে কলমে ড্রোন মডেল ডিজাইন, মুভমেন্ট প্রোগ্রামিং, ফিল্ড সার্ভে, তথ্য সংগ্রহ ও ফ্লাইট টেস্টিং শিখবেন। বিশ্বাস করি যে বাংলাদেশের ইনাফ ট্যালেন্ট আছে, আমাদের যে সুযোগটা দরকার। যেভাবে অর্গানাইজ করলে আমরা মেসেজ কনভে করতে পারি সেই জিনিসটার ব্যাপারে আমার ফোকাস থাকবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পাঠানো উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস, যেখানে প্রশিক্ষণার্থীদের শুভকামনা জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, এই প্রশিক্ষণ শুধু দক্ষতা উন্নয়নের সুযোগ নয়, বরং প্রযুক্তিগত সৃজনশীলতার পথে অভিজ্ঞতা অর্জনের একটি যাত্রা। চীন তার প্রযুক্তি ও সৃজনশীলতা প্রশিক্ষণার্থীদের সাথে শেয়ার করবে। আমি বিশ্বাস করি প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান বাংলাদেশ ড্রোন পারফরমেন্স শিল্পকে আরও এগিয়ে নেবে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকি বলেন, এই মুহূর্তে বাংলাদেশ চীন তাদের সর্বোচ্চ সাংস্কৃতিক সহযোগিতা বিনিময় করছে। ডিপ কালচারাল কোলাবোরেশন বিটুইন দিস টু কান্ট্রিজ অর এনি কান্ট্রি। ভিন্নধর্মী ইতিহাস উপস্থাপনে ড্রোন শো শক্তিশালী মাধ্যম। আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশ ও চীন তাদের সর্বোচ্চ সাংস্কৃতিক সহযোগিতা বিনিময় করছে। নির্বাচিত সরকার আসলেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি আমি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ড্রোন উৎপাদন করলে চীন তাতে প্রযুক্তিগত সহায়তা করবে। ড্রোন পারফরমেন্সে এই সহযোগিতা দুই দেশের যৌথ ভবিষ্যৎ ও তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশ ড্রোন উৎপাদন শুরু করলে চীন সেখানে প্রযুক্তিগত সহযোগিতা করবে। 1 মাসের প্রশিক্ষণটি চীনের সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লায় ট্রাক্টর চালককে খণ্ড বিখণ্ড করে নৃশংস হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তিতাসবাসী। বুধবার দুপুরে নিহতের বাড়ি শাহ বৃদ্ধি গ্রাম থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে হোমনা গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের কারিকান্দি সদর হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে বিক্ষুব্ধরা। এ সময় বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনের আসল রহস্য উদ্ঘাটন ও খুনিদের গ্রেফতারের দাবি জানান। গেল 6 আগস্ট রাতে তিতাসের শাহ বৃদ্ধি গ্রামের ট্রাক্টর চালক নজরুল ইসলাম ভুইয়াকে মোবাইল কলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে পাশের মজিদপুর গ্রামের হোসেন ও তার স্ত্রী স্মৃতি। পরে পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করে 10 ও 11 তারিখ মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। সাভারের বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা 19 আসনের মধ্যেই রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে বিরুলিয়া ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, বিরুলিয়াবাসী নতুন করে অন্য কোনো আসনে অন্তর্ভুক্ত হতে চায় না। আসন পুনর্বিন্যাসের যে প্রস্তাব রয়েছে তা বাস্তবায়ন হলে স্থানীয়দের প্রতি অবিচার করা হবে। বিরুলিয়াকে ঢাকা 19 আসন থেকে ঢাকা 2 আসনে অন্তর্ভুক্ত করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে তারাবো পৌরসভা। বুধবার দুপুরে তারাবো পৌরসভা অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে উপজেলার 14টি স্কুল ও মাদ্রাসার 124 জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। তারাবো পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ভুইয়া, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান সহ আরও অনেকে। অনুষ্ঠানে সাইফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারা সফল হলে দেশকে বদলে দিতে পারবে। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।